নমস্কার সকলকে, আমি সৌরভ চলে এসেছি স্টোরি হোলিক্সে তোমাদের জন্য নতুন গল্প। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ স্টোরি হোলিক্সে তোমাদের জন্য থাকছে স্টোরি হোলিক্স সিজন 6 এর শেষ সিরিজ, লেখিকা মল্লিকা চ্যাটার্জির কাহিনী অবলম্বনে অনুভবের অন্তরালে এর প্রথম পর্ব। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আজ কমেন্ট করে জানিও আমাদেরকে। আর গল্পের শেষে আমরা রেখেছি একটা ছোট্ট কুইজ সেশন, যার উত্তর তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো এবং সঠিক উত্তরদাতাদের নাম আমরা জানাবো বিশেষ মাধ্যমে। ঠিক আছে? আর যারা প্রথমবার আমাদের আজকের গল্প শুনছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের পুরনো অনেক গল্প রয়েছে, অনেক সিরিজ রয়েছে যেগুলো অনেক মানুষ ভালোবাসা দিয়েছে। তাহলে তোমরা শুনে জানাতে পারবে এবং ভবিষ্যতেও যা যা গল্প আসবে তোমরা তার আপডেটস পেতে পারবে। আর এই সিরিজটা শুনতে হলে তোমাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ, স্পটিফাইতে কিন্তু আমরা রেগুলার গল্প দিচ্ছি, তোমরা সেখানেও ফলো করতে পারো গল্প শোনার জন্য। ঠিক আছে, চলো আজকের গল্প শুরু করা যাক। স্টোরি হোলিক্স, ভালো থেকো, ভালোবাসায় থেকো। স্টোরি হোলিক্স, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবাসায় থেকে যাও না। আর ভালো লাগে না কি কখনোই যাই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম না, নিজের ইচ্ছার তো কোনো দামই নেই এখানে। যে সিনিয়র যেভাবে নাচাবে সেইভাবেই নাচতে হবে, না মানে যে না হয় সেটা আমার এই সব জানতা সিনিয়রগুলো বোধহয় জানেই না। রেগে এক নিঃশ্বাসে কথাগুলো বলে মুখটা বাংলার 5-এর মতো করে বসে থাকে সৌমিলি। মেহুল বলে, আরে বাবা, এত রাগ করলে চলে নাকি? দেখ, রাগ করে তো কিছু চেঞ্জ করা যাবে না না। তার থেকে বরং তুই মাথাটা একটু ঠান্ডা কর, যা গিয়ে গানটা প্র্যাকটিস কর। কাল বাদে পরশুই তো অনুষ্ঠান। তাহলেই বস। আর সবচেয়ে বেশি রাগ হচ্ছে না ওই অনুরূপটাকে। নিজে প্রফেশনাল সিঙ্গার মানে কি ভেবেছে সবাই ওর মতো গানে পারদর্শী? একদিন আগে বলবে তোকে গান করতে হবে, আর সঙ্গে সঙ্গে কোনো আশ্চর্য জাদু বলে মা সরস্বতীর কৃপাদৃষ্টি আমার উপরে এসে বর্ষিত হবে। ও মা, সে কি রে মিলি, এই তো একদিন আগে পর্যন্ত তো তুই অনুরূপদার প্রশংসা একেবারে পঞ্চমুখ থাকতিস, আর আজকের এই একটা ঘটনার পরই অনুরূপদা থেকে একেবারে সোজা অনুরূপ। দেখ মিলি, অনুরূপদা তোকে যথেষ্ট বিশ্বাস করে বলেই কিন্তু তোকে এই দায়িত্বটা দিয়েছে। আর তাছাড়া গান তো তুই নেহাত মন্দ করিস না, ওই তো ইন্ট্রোর দিন করেছিলি। ফার্স্ট অফ অল মেহুল, ওটা ইন্ট্রো না, রীতিমতো র্যাগিং ছিল। ওরা ওদের মর্জি মতো যা ফরমান জারি করেছিল তাই আমাদের করতে হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? সুমানা যখন বলেছিল যে ও নাচ করতে জানে না, তখন প্রিয়াদি কি বলেছিল মনে নেই? ফ্ল্যাশব্যাক। কিরে, খুব সাহস হয়েছে নাকি? সিনিয়রদের মুখের ওপর পারবো না বলে দিচ্ছিস যে? জানিস তোর কলেজে আসা বন্ধ করে দিতে পারি। এন্ড আ ফ্ল্যাশব্যাক। এরপর যখন শুভদা আমাকে গান করতে বললো, তখন আমার ঘাড়ে কটা মাথা যে আমি না বলবো। আর হ্যাঁ, আমি আগেও স্কুলে বহুবার গান করেছি, কিন্তু সে তো কোরাসে। কিন্তু এইভাবে এত বড় অডিয়েন্সের সামনে ডুয়েট পারফরমেন্স, তাও আবার অনুরূপদার মতো একজন এত ভালো সিঙ্গারের সঙ্গে, আমি না ঠিক কনফিডেন্স পাচ্ছি না। আরে বাবা, সব ঠিকঠাক হবে, তুই এত চাপ নিস না তো। কি কিছু বোঝা গেল না তাই তো? জানি সব কেমন ঝাপসা লাগছে। তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আমাদের গল্পের নায়িকা হলো এই সৌমিলি চ্যাটার্জি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সৌমিলি বরাবরই ভীষণ চঞ্চল ধরনের। ও ছোট থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো রেজাল্টের পর খানিকটা জেদের বশেই বাড়ি থেকে দূরে কলকাতার কলেজে ভর্তি হয়েছে, আর এখানে এসে একটা মেয়েদের মেসে থাকতে শুরু করেছে। প্রথমবার কলকাতায় আসা, নতুন বন্ধু, নতুন জায়গা, কলেজ লাইফ, এই সব কিছু উপভোগ করছিল আমাদের মিলি। কলেজে যেন সবই ভালো, শুধু সিনিয়ররা বাদ দিয়ে। সিনিয়ররা ওদের কাছে সাক্ষাৎ যমদূতের মতো। সিনিয়ররা যা বলবে তার অন্যথা হওয়া মানে ওদের ভাষায় তোকে দেখে নেব, এই টাইপের থ্রেটের সম্মুখীন হওয়া। যদিও ওদের মধ্যে সবাই আবার একরকম নয়, সেই অনুযায়ী সৌমিলি আর ওর বন্ধুরা এদেরকে 3টে দলে ভাগ করেছে। টাইপ 1 এরা হলো জল্লাদ, মানে
আক্ষরিক অর্থেই এরা হলো সিনিয়র। এদের জীবনে আর কোনো কাজ নেই জুনিয়রদের পেছনে লাগা ছাড়া। এরা এমনভাবে কলেজে ঘুরে বেড়ায় যেন সারা দুনিয়া এরা ঘুরে এসেছে, এবং সবশেষে এই কলেজে ভর্তি হয়ে কলেজ আর ম্যানেজমেন্টকে কৃতার্থ করে দিয়েছে। সৌমিলি এদের দেখে প্রথম প্রথম ভাবতো কি করে কোনো মানুষের মধ্যে এতটা নেগেটিভিটি থাকতে পারে। ওরা যদি এদের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহার করে তাহলে কি যে ওদের ক্ষতি হয়ে যায় কে জানে। এখন অবশ্য গা সওয়া হয়ে গেছে সমস্তটাই। কেউ আবার বেশ ভালো, সাপোর্টিভ, প্রয়োজনে পাশে পাওয়া যায়। এরা সিনিয়র টাইপ 2 এর মধ্যে পড়ে, স্পেশালি শুভদা। সেই ইন্ট্রোর পরের দিন থেকেই শুভদার কাছে যতবার সাহায্য চেয়েছে ততবার শুভদা যথাসম্ভব সাহায্য করেছে। এমনকি সৌমিলি ল্যাবে গিয়ে কোনো ভুল করলে শুভদা কোনোদিন ওকে সবার সামনে অপমান করেনি। পরে আলাদা করে একা পেয়ে অবশ্য বেশ কয়েকবার বকুনি দিয়েছে, কিন্তু সেটা আদতে সৌমিলির ভালোই লাগে। আসলে চারিদিকে এত কুৎসার মাঝে এই বকুনিটা কেন জানি না মিলির বেশ আন্তরিক লাগে। শুভদা পড়াশোনাতেও বেশ ভালো, ল্যাবের কাজেও বেশ অ্যাক্টিভ, আর স্যার ম্যামদেরও ভীষণ প্রিয়। আর শেষে আসে টাইপ 3, মানে ওই নির্দল প্রার্থী। এরা এইসব জুনিয়রদের ব্যাপারে থাকেই না, আর এই দলে পুরো সিনিয়রদের মধ্যে একজনই পড়েন, অনুরূপ সেন। সেই প্রথম থেকেই মিলি দেখছে অনুরূপদা সব ব্যাপারেই বেশ উদাসীন, তবে দুটো জিনিস ছাড়া, গিটার আর রবীন্দ্রসঙ্গীত। অনুরূপদার গলায় কেমন যেন একটা জাদু আছে। ওর গলায় প্রথম যখন গান শুনেছিল সৌমিলি মন্ত্রমুগ্ধ হয়ে হাঁ করেছিল। রবীন্দ্রসঙ্গীতও এত সুন্দর করে গাওয়া যায় তা ওর জানা ছিল না, অবশ্য বলতেও পারেনি কোনোদিন। সত্যি বলতে অনুরূপদার সঙ্গে হাতে গোনা কয়েকবারই মাত্র কথা বলেছে মিলি, তাও সব কেজো কথা। ল্যাবে প্র্যাকটিক্যাল করতে গিয়ে একজন সিনিয়রের সঙ্গে জুনিয়রের ওই যতটুকু কথা হয়ে থাকে আর কি। শুধুমাত্র ওই ইন্ট্রোর দিন সৌমিলি গান শেষ করার পর অনুরূপদা বলেছিল, বাহ, এই তো বেশ ভালো গেয়েছিস, তাহলে ওরকম ভয় পাচ্ছিলি কেন প্রথমে? কিছু বলতে পারেনি সৌমিলি, শুধু ঘাড় নিচু করে সবটা চুপচাপ শুনেছিল। তারপর অবশ্য অনুরূপদা সেখানে শেষ পর্যন্ত দাঁড়ায়ও নি। তো আসল ঘটনা হলো ওদের ডিপার্টমেন্ট থেকে ওদের 3rd ইয়ারের সিনিয়রদের জন্য একটা বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। যদিও ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের এইসব ব্যাপারে খুব বেশি ইনভলভ করাই হয়নি, ওদের শুধু ডেট আর টাইম বলে দেওয়া হয়েছে। তাতে অবশ্য সৌমিলির ভালোই হয়েছে, এদের ব্যাপারে যত কম থাকা যায় ততই ভালো। কিন্তু সমস্যা হলো তখন যখন সিনিয়রদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে টুম করে মেসেজটা ওদের ফোনে এলো। তখন সবাই প্রমাদ গুনল। শুভদা পাঠিয়েছে মেসেজটা খানিকটা এই রকম, আচ্ছা শোন, ক্লাস শেষের পর কেউ কিন্তু বাড়ি যাবি না, ফেয়ারওয়েলের ব্যাপারে তোদের সঙ্গে কিছু আমাদের আলোচনার আছে। সবাই সময় মতো চলে এলো বটে, কিন্তু যথারীতি ওনারা এলেন 4:30 নাগাদ। আর এসেই প্রথমে অভিদা বলল, কিরে ফার্স্ট ইয়ার, খুব তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, বলি সিনিয়রটা কি আমাদের একার নাকি? তোদের কোনো দায়িত্বই নেই, তাই না? গোটা ক্লাস চুপ। আর এই যে সিআর। সৌমিলি ঘাড় নিচু করেও বুঝতে পারলো অভিদার নজর এবার এসে পড়েছে ওর উপরে, কারণ কথাগুলো ওকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। শুধু নাম পাওয়ার জন্য সিআর হয়ে গেলে হয় না, বুঝলি? তার কিছু কর্তব্যও থাকে। সৌমিলি তারপরেও চুপ। ভয়, অপমান, রাগে ওর হাত পা যেন কাঁপছে। ও তো চায়নি সিআর হতে, বরং শঙ্খ স্যার ওর গুড মার্কস আর ক্লাসের সবার জোড়াজুড়িতেই এক প্রকার এই তকমাটা নিতে রাজি হয়েছে। অবশ্য এর আগেও একদিন অভিদা এই সিআর হওয়া নিয়ে বেশ কয়েকটা কথা শুনিয়েছিল ওকে, আর সেদিন সবার সামনে মিলিয়েও মিষ্টি মিষ্টি করে 2-4টে কথা শুনিয়েও দিয়েছিল অভিদাকে। এই তো সেদিন ক্যান্টিনেই। ঘিরে শুনলাম তুই নাকি সিআর হয়েছিস, খাওয়াতে হবে কিন্তু এবার। এই প্রথম কোনো মেয়ে কি না সিআর হলো। কাকি কি বলিস? দেখ পারবি তো? পারবো মনে হয়েছে বলেই তো নিয়েছি দাদা। আর তাছাড়া আমার ক্লাসমেটরা আমার উপরে ভরসা করেছে, তার মর্যাদা তো রাখতেই হবে, তাই না? তবে হ্যাঁ, মেয়ে হিসেবে প্রথম বলে আমার অহংকার না, ওদের জন্য সমবেদনা হচ্ছে। হয়তো ওদের এই সুযোগটা দেওয়াই হয়নি মেয়ে বলে। অবশ্য পরে শুভদা সৌমিলিকে ফোন করে বলেছিল, সৌমিলি, এইভাবে কি সিনিয়রদের সাথে কথা বলতে হয়? কি করবো বলো? দেখলে তো আমাকে কী রকম পিঞ্চ মেরে কথাগুলো বলছিল। তুমিও তো ছিলে, কিছু বললে না তো? দেখ সৌমিলি, অভি আমার ব্যাচমেট, তাই ও কিছু ভুল বললেও
ওদের সামনে প্রতিবাদ করাটা আমার সাজে না। আর একটুখানি কথা শুনলে বুঝি তোর এতটা গায়ে লাগে, হ্যাঁ? তাহলে আমরা যেটা সহ্য করেছি। জানি জানি, এরপর বলবে আমাদের সিনিয়ররা আমাদের সঙ্গে যা ব্যবহার করেছে তোরা তো তার কিছুই পাসনি। আচ্ছা একটা কথা বলো তো, ওরা আমার সঙ্গে এরকম করেছে মানে কি আমিও সেটাই করব? এটা কোন ধরনের মানসিকতা? হ্যাঁ, তাহলে তো এই সিনিয়রিটি, র্যাগিং এইগুলো তো কখনোই বন্ধ হবে না। ছাড়, বাদ দে। পড়াশোনা কেমন চলছে বল? অর্গানিক পার্টসের নোটস তো দেখলাম ভালোই করেছিস, তা বাকি পার্টগুলোর কি খবর? সৌমিলি এখন বেশ বুঝতে পারল অভিদা তারই প্রতিশোধ নিচ্ছে। এই একটা ছেলে যাকে সৌমিলি দু চক্ষে সহ্য করতে পারে না সে প্রথম দিন থেকেই, বিশেষ করে ওর ওইভাবে ঠেস মেরে কথা বলার জন্য। সৌমিলির যখন এইরকম করুণ অবস্থা, হাত ঘামে ভিজে যাচ্ছে, এবার হয়তো মাথা ঘুরে পড়েই যাবে, ঠিক সেই সময় ঘরে এলো শুভদীপ গাঙ্গুলি আর অনুরূপ সেন। শুভ রুমে ঢুকে এসেই বলল, ও আমাকে জিজ্ঞাসা করেছিল অভি, আমি ওকে বলেছিলাম প্রয়োজন হলে ডেকে নেব। এই সৌমিলি, যা বসবি যা। সৌমিলির দিকে ফিরে শুভদা কথাটা বলল। ও যেন এবার জল্লাদের থেকে ছাড়া পেল ফাইনালি। ওকে, যা হয়েছে হয়েছে। শোন এবার মন দিয়ে, পরশু প্রোগ্রাম, তাই বুঝতেই পারছিস হাতে একেবারে কোনো রকম কোনো সময় নেই, এবং অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয় সেই জন্য সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। ক্লিয়ার? সব ছেলেরাই রুম ডেকোরেশনের সময় আসবি। অনু, তুই প্রিয়ার সঙ্গে বরণে থাকবি, আর সায়ন, অর্পণ তোরা খাবারের দায়িত্বে দাদাদের হেল্প করবি। বোঝা গেল? আর সবাই ওই দিন টাইমে আসবি, ডোন্ট বি লেট। আর সেদিন আমার সঙ্গে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য আমার একজন ফিমেল পার্টনার লাগবে, আর আমি চাই ফার্স্ট ইয়ার থেকে কেউ একজন আমার সঙ্গে পার্টিসিপেট করুক। শুভদার কথার মাঝে অনুরূপদা হঠাৎ করে বলে বসে এই কথাগুলো। তারপর একবার সারা ক্লাসে চোখ বুলিয়ে ফার্স্ট বেঞ্চের ডান দিকে বসে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, এই সৌমিলি তো তোর নাম নাকি? তুই গাইবে আমার সঙ্গে, বুঝেছিস? কি? আমি আমি গান মানে? কি গান করবি সেটা আমাকে রাতের মধ্যে জানিয়ে দিবি, আর আমি তোকে টিউন রেকর্ড করে পাঠিয়ে দেবো, তখন ওটাতেই প্র্যাকটিস করে নিস। কিন্তু আর হ্যাঁ, শাড়ি পরে আসিস। শাড়ি? শাড়ি কোথায় পাবো? আর তাছাড়া পারলে বাকি মেয়েরাও শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে আসিস ওই দিন, ঠিক আছে? শুভ, তোরা থাক এখানে, ঠিক আছে? আমি একবার শঙ্কর স্যারের সঙ্গে কথা বলে আসছি। আর এই কথাটা বলে সৌমিলির কথা যেন শুনতেই পায়নি এমনভাবে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল অনুরূপ। আর সৌমিলির অবস্থা তখন কেমন হয়েছে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। সৌমিলি নিজে শাড়ি পরতে জানে না, হাতে গুনে বলে দিতে পারে সারা জীবনে কতবার শাড়ি পরেছে, তাও শুধু ওই অষ্টমীর অঞ্জলিটুকুর জন্য। শাড়ি পরে দুপা হাঁটাও ওর কাছে ইনঅর্গানিক কেমিস্ট্রির থেকে দুরূহ ব্যাপার। সে না হয় ও একদিনের জন্য পরে নিতে পারবে, কিন্তু এখনো শাড়ি কোথায় পাবে? ওর কাছে তো শাড়িই নেই, মানে আবার শাড়ি কিনতে যেতে হবে। কিন্তু গান, সেটারই বা উপায় কি করবে? ডুয়েট পারফরমেন্স, তাও আবার অনুরূপদার সঙ্গে। অনুরূপদা তো রীতিমতো প্রফেশনাল। সৌমিলি গান শিখেছিল কিন্তু সে ছোটবেলায়, ক্লাস 5 থেকে যখন হোস্টেলে থাকা শুরু করে তখন থেকেই ওর সব গানের পার্ট চুকিয়ে দিয়েছে। তাও হারমোনিয়ামে শিখেছিল, গিটারে গান সে তো কোশমিন কালেও এভাবে গান করেনি। স্কুল ফাংশনে অনেকবার গান করেছে, কিন্তু কলেজের এতজনের সামনে সৌমিলি ভাবতে পারে না। এইদিকে শুভধারা আরও বেশ কিছু যেন বলে চলেছে, কিন্তু সৌমিলির কানে কোনো কিছুই ঢুকছে না। সিনিয়রদের ফরমান জারি শেষ হলে ওরা এক এক করে সবাই বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে ওদের মধ্যে কেউ একজন যেন আর চোখে ঠিক কাকে একটা দেখে নিল। কে আর কাকে? আহা, এত তাড়াহুড়ো করলে চলে নাকি? ক্রমশ প্রকাশ্য। সবাই বেরিয়ে যেতেই মেহুল একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই, শ্বাস তো নিতে দে একটু ভালো করে। ও কি ওরকম থ মেরে গেলি কেন রে মিলি? এই মিলি, अरे सौमिली, चाप लेने का नहीं, हम सब है ना। এইবার এতক্ষণের সমস্ত রাগ বিরক্তি চোখ বেয়ে গড়িয়ে পড়তে শুরু করে মিলির। এই একটাই দোষ ওর, খুব রেগে গেলে কান্না কিছুতেই চেপে রাখতে পারে না। এক প্রকার চিৎকার করেই বলে, কি করবি তোরা? কি করবি তোরা থেকে শুনি একটু? আমার কোনো সমস্যার সমাধান করতে পারবি কি? কাল বাদে পরশু অনুষ্ঠান, এবার শাড়ি কোথায় পাবো বলতো?
এদিকে আমি শাড়ি পরতে জানি না। না বল বল, এর কি সমাধান হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গান। একদিনে একটা গান তোলা সম্ভব? তোরাই বল না, কি ভেবেছে এরা বলতো? ভাবতে দেখলি যেন আমরা ওনাদের মাইনে দেওয়া চাকর। ওনারা ওদের মর্জি মাফিক ফরমান জারি করবে আর আমাদের সেটাই মেনে চলতে হবে। আচ্ছা, আমার যদি এর মধ্যে কিছু একটা হয়ে যায় তাহলে তো আমি আসতেই পারবো না, তাই না? মানে ধর কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে চোট পেলাম বা জ্বর চলে এলো, তাহলে তো আর আসতেই পারবো না। বল। বাহ, তোর বুদ্ধির প্রশংসা না করে পারলাম না রে। মানে সিরিয়াসলি তুই ভয় পালাবি যুদ্ধ না করেই? না, ডিপার্টমেন্টের নামটা ডোবাবি তুই। দেখ ভাই, বিপদকালে না রণে ভঙ্গ দেওয়াটাই বিচক্ষণের কাজ। শাড়ি আবার গান, কি করি আমি? হ্যাঁ, কি করবোটা কি? দেখ, শাড়ির ব্যাপারে ভাবতে হবে না। মায়ের কাছে অনেক শাড়ি, আর আমার বাড়ি এই তো সামনে। কলেজ শেষে আমার সঙ্গে যাস না হয়, কিন্তু গান ও আমার কম্য নয়। তুই তো জানিস আমি গান করলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, শোকসভা হতে বেশিক্ষণ সময় নেবে না। আর আমি শাড়ি তোকে পরিয়ে দেবো, তাহলে এই ব্যাপারটা সর্টেড। আর গান, ওটা তো তুই পারবি। আর তাছাড়া অনুরূপটা থাকবে তো তোর সঙ্গে, ভয় কিসের? আচ্ছা চল চল, বাকি কথা পরে হবে, অনেক কাজ আছে। আচ্ছা মেহুল, অনু, তোরাও শাড়ি পরবি তো? তাহলে চল আমার সঙ্গে সায়নদের বাড়ি। না মানে আমাদের তো আর পড়তেই হবে বলেনি না, বলেছে পারলে পড়িস। তাই আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। আর তাছাড়া শাড়ি পরলে তোকে তৈরি করবে কে শুনি? হ্যাঁ, হাঁড়ি কাঠে বলি দেওয়ার আগে না ভালো করে তৈরি করে দিস আমাকে। ছি, এভাবে বলতে নেই মিলি। অনুরূপটা কত মিষ্টি করে বলে গেল বলতো, শাড়ি পরে আসিস। এইরকম করে আমাকে বললে আমি 100 বার শাড়ি পরতে রাজি আছি। আর তুই না, উফ। তোর যেটা কি মিষ্টি লাগছে না, ওটা আমার কাছে ওষুধের থেকেও তেতরে। ভালো লাগে না আমার আর। আরে না না, আমরা সব ছেলেরা পাঞ্জাবি পরবো তোকে সাপোর্ট করার জন্য। সৌমিলি ঘরে ঢুকলো সন্ধে 6টা নাগাদ। অনুরা আগেই চলে এসেছে। মিলি সায়নের সঙ্গে ওদের বাড়ি গিয়েছিল শাড়ি আনতে। কাকিমাই একটা সুন্দর লাল রঙের শাড়ি পছন্দ করে দিলেন, আর এও বললেন যে যখনই শাড়ি দরকার হবে তখনই যেন ওনার কাছে চলে আসে। যদিও বারবার মিলি সায়নকে বলেছে, বাঁচালি ভাই। আরে এতবার থ্যাংক ইউ বলতে হবে না, তার থেকে বরং একদিন বিরিয়ানি খাইয়ে দিস। রুমে ঢুকেই মিলি বলে, শাড়িটা তো না হয় হলো, এরপর গানের কি হবে? উফ, আর ভালো লাগে না। কি গান করবি ঠিক করেছিস? না রে, সারা রাস্তা তো তাই ভাবতে ভাবতে এলাম, কিছু বুঝতে পারছি না। একবার রাইমাকে ফোন করি বরং। এই বলে ফোনের নাম্বারটা খুঁজে বের করে কল লাগায় মিলি। সৌমিলির জীবনের মুশকিল আসান হলো এই রাইমা, ওর সেই ছোট্টবেলার বন্ধু। ওদের বাড়িও একই পাড়ায়। অবশ্য রাইমাও পড়াশোনার জন্য বাইরেই থাকে, কিন্তু আজ পর্যন্ত মিলি যতবার বিপদে পড়েছে রাইমাই ওকে সাহায্য করেছে। তা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য মা বাবার পারমিশন নেওয়াই হোক, বা কলকাতায় এসে প্রথম প্রথম মন খারাপ লাগলে ওকে সামলানোই হোক, রাইমাকেও সব সময় পাশে পেয়েছে। এমনকি কলেজ থেকে ফিরে সিনিয়রদের মুন্ডপাত তো রাইমার কাছেই করতো সে। কলটা ধরতেই রাইমা হেসে বলে, বলুন ম্যাডাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? রাই, ও রাই, খুব বড় সমস্যায় পড়েছি রে, আমাকে এখান থেকে নিয়ে যা না রে। বলে আজ সকালের সমস্ত ঘটনা সবিস্তরে বর্ণনা করলো সে, এবং শেষে সিনিয়রদের নামে ঝুড়ি ঝুড়ি বদনাম আর অনুরূপের 14 গোষ্ঠী উদ্ধার করে তবে সৌমিলি ক্ষান্ত হলো। সমস্যা ঠিকই, কিন্তু গুরুতর নয়। আরে তুই কি খারাপ গান করিস নাকি? তাছাড়া তুই তো গান শিখেওছিস। কিন্তু ডুয়েট তো সবার সামনে পারবো তো? পারবি না কেন? তোর সিনিয়ররা কি ইন্ডিয়ান আইডলের জয়েস নাকি? আচ্ছা, তোকে ওরা গান করতে বলেছে, ভালো খারাপ কিছু তো বলে দেয়নি। তুই যেমন জানিস তেমনই করবি। কিন্তু কি গান করি বলতো? যে কোনো রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, কিন্তু কোনটা? সেটাও আমি বলবো? দাঁড়া, ভাবতে দে।
পুরানো সেদিনের কথা, এটাই বেস্ট এই ধরনের অনুষ্ঠানের জন্য। ধুর, ও তো সবাই করে, অন্য কিছু বল না। আহা, সবাই করে বলে ওনার করা চলবে না। আচ্ছা, আমারও পড়ানো জাহাজ চায়। সিনিয়রের সঙ্গে ডুয়েটে এটা করা যায় নাকি? আচ্ছা, প্রাণও ভরিয়ে তৃষা ভরিয়ে। না না, ও গানের ভাষা যেমন কঠিন তেমন সুরটাও কঠিন, একদিনে আমার পক্ষে তোলা সম্ভব হবে না রে, অন্য কিছু বল না। ফুলে ফুলে সেটা হবে? রাই, এটা বসন্ত উৎসব না, বিদায় সম্বর্ধনা। আমি আর পারলাম না রে, এত অজুহাত দিলে চলে? এটা ভালো না, ওটা মানাবে না। এক কাজ করবি, স্টেজে উঠে জনগণ মন গেয়ে চলে আসিস, দেখিস তোর হিটলে সিনিয়ররা খুব খুশি হবে। আর তাছাড়া ওটা তো 12 বছর ধরে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে রোজ করে এসেছিস, প্র্যাকটিস করারও বিশেষ দরকার হবে না। যা, আমাকে আর জিজ্ঞেস করবি না বলে দিলাম। হেই রাই, রাগ করিস না, বল না একটা। না না, আর ওটাও যদি তোর পছন্দ না হয়, আমি পারবো না। আর যা, তোর ওই কি যেন অনুরূপটাকে গিয়ে জিজ্ঞেস কর, কেমন? আর সঙ্গে সঙ্গে মিলির ফোনে একটা কল। স্ক্রিনের ওপর জলজল করছে অনুরূপদার নামটা। বিজি পেয়ে যদিও সঙ্গে সঙ্গে কেটে দিল। ওনারই ফোনে এসেছিল। তো ধর। কি বলবো, জিজ্ঞেস করবে নিশ্চয়ই কি গান সিলেক্ট করলি। তো বলবি জনগণ মন। ইয়ার কি করিস না তো, ভালো লাগছে না কিন্তু একদম। আচ্ছা আচ্ছা, কল ব্যাকটা তো কর অ্যাটলিস্ট, দেখ কি বলে। আর বলিস ওকে সিলেক্ট করে দিতে, গানটা তো ও গাইবে নাকি? ঠিক আছে, তুই লাইনে থাক তাহলে। বলেই অনুরূপদাকে কল করে সৌমিলি। ফোনটা সঙ্গে সঙ্গে রিসিভও হয়ে যায়। হ্যালো, কিরে, গান ঠিক হলো? আসলে এখনো হয়নি। হয়নি? আর কখন করবি? আমি কি তোর জন্য সারা রাত জেগে বসে থাকবো নাকি? কি রুড রে বাবা, আর তোমার অন্যায় আবদার মেটানোর জন্য যে আমার সারা রাতের ঘুমটা গেল, তার বেলা? মনে মনে বিষয়টা ভাবলেও মুখে বলে না সৌমিলি, একটু করুণ কণ্ঠেই বলে ওঠে, কি গান করব ভেবেই উঠতে পারছি না তো। সে কি রে, এত রবীন্দ্রসঙ্গীতের মাঝে তুই একটা গান চুজ করতে পারছিস না? এবার তো সঙ্গ রবীন্দ্রনাথ লজ্জায় পড়ে যাবে তোকে দেখে। তোর জন্য আরো কয়েকটা গান লেখার দরকার ছিল বুঝি। অনেক অপশন থাকলেই না তার মধ্যে বাজ বিচারটা কঠিন হয়ে পড়ে। তাছাড়া আমি তোমার মতো এত ভালো গান গাইতেও পারি না, তোমার সঙ্গে আমার গলা একদমই বেমানান লাগবে। আর আমি তো এখনো পর্যন্ত ঠিক করতেই পারলাম না কি গান করব। কি মানাবে আর কি মানাবে না সেই হিসেবটা তোকে না করলেও চলবে। তোকে যেটুকু বলা হয়েছে তুই শুধু সেটুকু কর। বকা খেয়ে মিলি একেবারে চুপ। অনুরূপ হয়তো সেটা বুঝতে পেরেই নাকি কে জানে, এবার শান্ত গলায় বলল, আচ্ছা, আমি একটু হেল্প করে দিচ্ছি তোকে। তুমি রবে নীরবে গানটা শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি, কিন্তু উদ্বোধনী সঙ্গীতে এই গানটা? রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য কোনো নির্দিষ্ট স্থান কাল হয় বুঝি? সৌমিলি এবারও চুপ। অনুরূপ এত সুন্দর করে কথাটা বলল যে সৌমিলি যেন কথার খেয়েই হারিয়ে ফেললো। আচ্ছা, আমি তোকে আধ ঘন্টার মধ্যে ট্র্যাকটা পাঠিয়ে দিচ্ছি, ওকে? চল, গুড নাইট। এই, ওই মিলি, কই রে? হ্যাঁ বল। বলবি তো তুই। এতক্ষণ ধরে কি বললেন তোর অনুরূপটা? বকুনি দিল নিশ্চয়ই? না তো, বরং আমার প্রশ্নের উত্তর দিল। তা উত্তরটা কি শুনি? তুমি রবে নীরবে। আচ্ছা ম্যাডাম, তাহলে এই গানটা মানাবে তাই তো? সিনিয়রের সঙ্গে ডুয়েট করতে এই গানটায় তোর কোনো প্রবলেম নেই বল? শোন রাই, রবীন্দ্রসঙ্গীত গান না কোনো নির্দিষ্ট স্থান বা কাল হয় না। আমি এই কথাটাই কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিলাম যখন, তখন তো তোর মোটা মাথায় এসব ঢুকছিল না। আর যেই না অনুরূপটা বললো অমনি না। ভালো ভালো, আচ্ছা চল, ভালো করে প্র্যাকটিস কর, ভিডিও পাঠাস আমাকে, ঠিক আছে? ওকে। বলেই কলটা ডিসকানেক্ট করলো সৌমিলি। সৌমিলি এরপর ফ্রেশ হয়ে যখন ফোনটা হাতে নিল তখন ঘড়িতে 9টা বাজে। দেখলো অনুরূপদা অডিওটা পাঠিয়েছে, আর নিচে একটা মেসেজ। কোনখান থেকে গান শুরু, কোথা থেকে অন্তরা ধরতে হবে, কিভাবে শেষ হবে, সেগুলো টাইম দিয়ে বলা আছে আর কি। খুব রাগ হলো ওর। স্রেফ একটা অডিও, একসঙ্গে একবার প্র্যাকটিস করারও কোনো দরকার নেই। এইভাবে সত্যিই গান করা যায়? সৌমিলি ট্র্যাকটা প্লে করলো।
আর সঙ্গে সঙ্গেই ভেসে উঠল অনুরূপ তার অভ্যস্ত হাতের গিটারের সুর। খুব শান্ত, কিন্তু যেন কত জীবন্ত। মিলির লিরিক্স জানাই ছিল। ছোটবেলায় মিলি এই গানটা শিখেছিল হারমোনিয়ামে, কিন্তু তখন এত শক্ত শক্ত ভাষার মানে বুঝতো না, কিন্তু এখন বোঝে। কি এক আশ্চর্য শক্তি আছে রবীন্দ্রসঙ্গীতে। ভালোবাসা হোক বা যন্ত্রণা, সবই ব্যক্ত করা যায় সুরের মাধ্যমে। অনুরূপের কথাগুলো মনে পড়ে যায় সমিলির। সমিলি শুরু করলো গান গাইতে, একবার, দুবার, তিনবার। কিছুক্ষণ পর মেহুল যখন রুমে এলো, খুব সুন্দর হচ্ছে রে মিলি, আমি পাশের রুম থেকে তো শুনছিলাম। সত্যি রে? আরে বাবা হ্যাঁ, আর কয়েকবার প্র্যাকটিস করতো। সৌমিলি ওর গাওয়া গানের একটা রেকর্ডিং করে ওর মাসতুত দাদাকে পাঠায়। ওর দাদাও গান করে আর একটা ব্যান্ডের সঙ্গেও যুক্ত। দাদা শুনে মেসেজ করে বলে ভালোই হয়েছে, শুধু কিছু কিছু জায়গায় কারেকশনের দরকার। সৌমিলি সেই মতো বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিয়ে যখন ক্লান্ত হয়ে পড়েছে, তখন রাত 1টা বাজে। কাল কলেজ অফ, তাই সকালে ওঠার তাড়াও নেই। মিলি লাইট নিভিয়ে চুপচাপ বসে আকাশ পাতাল ভাবতে থাকে। কি ভাবছে সেটার উত্তর বোধহয় সৌমিলি নিজেও জানে না। পরের 3টা কাটে 140 বার শাড়ির ট্রায়াল দেওয়া, সঙ্গে কি জুয়েলারি যাবে, কিভাবে সাজবে, এইসব ভাবতে ভাবতে। আর সঙ্গে 500 বারেরও বেশি প্র্যাকটিস করা, আর 100 বার সবাইকে জিজ্ঞেস করা ভালো হচ্ছে তোরে? সৌমিলি বুঝতে পারছিল মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু কিসের যেন একটা খামতি রয়েই যাচ্ছে। তবে সেটা যে কি সেটা ঠিক বুঝতে পারছে না। হ্যাঁ, শুভদা একবার ফোন করেছিল অবশ্য মাঝখানে। কিরে, কি খবর? গান রেডি তো? আর গান, শরীর ভীষণ খারাপ, কাল যেতে পারবো বলে মনে হচ্ছে না। ও মা, সে কি রে, বলিস নি তো? কখন থেকে? ওষুধ খেয়েছিস? জ্বর কত? আরে না না, আমি একদম ফিট অ্যান্ড ফাইন, একটু মজা করছিলাম আর কি। সৌমিলি, এরকম ফালতু ইয়ার্কি না আমার ভালো লাগে না। আর কাল যেন কি সব বলছিলি, শাড়ি নেই না কি, শাড়ি পরতে জানি না। ও সব ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা, বিশাল ব্যাপার তো। অনুরূপ বলতে না বলতেই শাড়ি জোগাড়ও হয়ে গেল, আর শাড়ি পরে হাঁটাও শিখে গেলি। বাহ, কাল তো খুব রাগ করছিলি। উপায় কি বলো, সিনিয়রের অর্ডার না মানলে তো গর্দান যাবে। আর গান, অনুরূপের সঙ্গে আজ কথা হয়েছে তো? কোথায় আর, নিজে নিজেই যা প্র্যাকটিস করেছি। ভয় করছে খুব, কি যে হবে কাল। অবশ্য এই ব্যাপারে আমি তোকে বিশেষ সাহায্য করতে পারবো না। আসলে গানের ব্যাপারে আমি না বরাবরই গোড়ের মাঠ। তবে শুধু এইটুকু আমি জানি, তুই ভালোই করবি। চল, কাল দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট শুভদা। রুম ডেকোরেশন আর অন্যান্য কাজ সেরে বাড়ি ফিরছে অনুরূপ আর শুভ। শুভই আজ বাইকটা চালাচ্ছে। সারাদিন বাইরে বাইরে ঘুরে দুজনেই বেশ ক্লান্ত। শুভ আর অনুরূপ দুজন দুজনকে কলেজের আগে থেকেই চেনে। অনুরূপের বাড়ি কলকাতাতেই, শুভ এখানে ওর মামার বাড়িতে ক্লাস 11 থেকেই থাকে। আর সেই বাড়ি দুটো একদম পাশাপাশি। দুজন আবার একই স্কুলে উচ্চ মাধ্যমিকও দিয়েছে, তাই পরিচিতিটা অনেক আগে থেকেই। এ কথা সে কথার পর শুভ হঠাৎ জিজ্ঞেস করে, এই রূপ, গান রেডি তো? অবশ্য প্র্যাকটিসের তো তোর কোনো রকম দরকার নেই। আরে না না, এই তো যে একবার গানটা নিয়ে বসবো। আর তোর পার্টনারের কি খবর? পার্টনার? ও আচ্ছা, সৌমিলি। আরে আমি কি করে জানবো, ও আছে ওর মতো, আমি আমার মতো। ও হো, তাই কি? হ্যাঁ, কিন্তু আমার তো সেটা মনে হয় না। না মানে এতজন থাকতে হঠাৎ সৌমিলিকেই গান করতে বললি? আর তাছাড়া অনুরূপ সেন কোনো মেয়েকে শাড়ি পরার অর্ডার দিচ্ছে, ব্যাপারটা কিন্তু একটু কেমন কেমন লাগছে না? কিরে, সব ঠিকঠাক তো? সবই ঠিক আছে ভাই, তোর মাথাটা গেছে।
আমাদের পর ওদেরকেই তো সব দায়িত্ব নিতে হবে নাকি? এখন থেকে যদি ভয় না কাটে তাহলে কি করে চলবে? আর তাছাড়া মেয়েটা ইন্ট্রোর দিন বেশ ভালোই গান করেছিল, আর বাকিরা কে কী করেছে আমি সেসব কিছুই জানি না। আর শাড়ি মানে অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাইবে, শাড়ি না পরলে প্রচণ্ড প্রচণ্ড অড লাগে ভাই, সেজন্যই বলেছিলাম। তোরাও না সত্যি, আজ অভিও চেপে ধরেছিল, কি যে তোদের মাথায় চলে বুঝি না। আরে বাবা তুই তো ভালো করে জানিস শুভ, আমি এসব ব্যাপারে থাকি না। আচ্ছা বাবা, বুঝেছি বুঝেছি, কিন্তু তোর কিন্তু উচিত ছিল একবার ফোন করে ওর খোঁজ নেওয়া। তুই তো আজকে একবারও মনে হয় না ওর সাথে কথা বলেছিস বলে। মেয়েটা কিন্তু খুব ভয় পেয়ে আছে রে ভাই। আচ্ছা তাই নাকি? তা ও কি তোর কাছে আমার নামে নালিশ করেছে? আরে না রে, কোনো নালিশ কেন করতে যাবে, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আর কি। ও আচ্ছা, এরপর অবশ্য এই নিয়ে ওদের আর কোনো কথা হয় না। রাত 11টা। সমিলি বিছানায় এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। ভয়, উত্তেজনা, আনন্দ মিলিয়ে মিশিয়ে কেমন যেন একটা আশ্চর্য অনুভূতি হচ্ছে ওর। কাল যে কি হবে, আর তাছাড়া সারাদিন ভেবেও এই গানের যে খামতিটা কি রয়েছে সেটা ধরতে পারেনি সৌমিলি। ফোনটা হাতে নেয়, কিছুক্ষণ র্যান্ডম স্ক্রল করার পর তারপর গানটাই বেশ কয়েকবার শোনে ইউটিউবে। শেষে বিরক্ত হয়ে ফোনটা রেখেই দিতে যাবে এমন সময় হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান আসে, অনুরূপ তার মেসেজ। কি ব্যাপার এত রাতে? জলদি জলদি চ্যাট বক্সটা ওপেন করে, দেখে একটা ভিডিও। সমিলি সেটা ওপেন করতেই ভেসে আসে গিটারের সুর। সমিলি দেখে একটা অন্ধকার রুম, শুধু একটা হালকা নীল রঙের আলো জ্বলছে, সামনে একটা অস্পষ্ট অবয়ব বসে গিটার হাতে, আর সেখান থেকেই ভেসে আসছে একটা পরিচিত সুরেলা কণ্ঠ। গান চলতে থাকে আর সমিলি একটু একটু করে হারিয়ে যায় অন্য জগতে। কি ভাবছে, কি হচ্ছে কিছুই সে জানে না, যেন ওর মনের ভেতরে একটা কনসার্ট শুরু হয়ে গেছে, যেখানে ও একা বসে আর সামনে গিটার হাতে গান করছে কি একজন, মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। হঠাৎ ওর সম্বিত ফিরে আসে যখন গানটা গাওয়া শেষ হয়। সৌমিলি দেখে নিচে একটা টেক্সট মেসেজ। রবীন্দ্রসঙ্গীত গাওয়ার আসল ইনগ্রিডিয়েন্ট কিন্তু সঠিক সুর, তাল, লয় এসবের কোনটাই নয়। আর ভয়, ওটা তো বিরিয়ানির এলাচের মতোই ভীষণ বিরক্তিকর। রবীন্দ্রসঙ্গীত গাইতে শুধু ভালোবাসাটুকু থাকলেই চলে, বুঝেছিস? চল, কালকের জন্য বেস্ট অফ লাক, গুড নাইট। সৌমিলি ফোনটা রেখে এবার চোখ বুজে। এবারে ওর গানের খামতিটাও ধরতে পেরেছে। এতক্ষণ ধরে যেটা ও কিছুতেই বুঝতে পারছিল না, অনুরূপদা কত সহজভাবেই সেটা বলে দিল যেন। সো দ্য ডে ইজ ফাইনালি হিয়ার। পরের দিন সকাল সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত, আর এদিকে আমাদের গায়িকার কি খবর? উফ মিলি, একটু শান্ত হয়ে দাঁড়া না মা। উফ, আর কতক্ষণ মেহুল? উচ্চিংড়ের মতো লাফানোটা একটু বন্ধ কর, দেখ এক্ষুনি হয়ে যাবে। নে এবার এই কুচিটা ধর। এই যুদ্ধটা সকাল 8টা নাগাদ শুরু হয়েছে, এখনো থামেনি। যেখানে 10টায় ওদের কলেজে পৌঁছে যাওয়ার কথা, সেখানে 10:20 অনু ওকে বলছে, হ্যাঁ আচ্ছা, কাজলটা কি আর একটু টানলে ভালো হতো? অলরেডি ওদের বন্ধুদের 50টা কল ফোনে ঢুকে গেছে। গাড়িও এসে বহুক্ষণ ধরে অপেক্ষা করছে ওদের মেসের সামনে। কি রে, আজই আসবি তো? প্রিয়াদির থেকে এই ধরনের বেশ কিছু কথাও শোনা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের নিরীক্ষণ করার প্রবল ইচ্ছে থাকলেও এরপর বেরোতে বাধ্য হয় ওরা। আর যখন ওরা কলেজের গেটে গিয়ে পৌঁছয় তখন ঘড়িতে 11:30, আর মন বলছে লেট হয়ে গেল, না জানি ভিতরে আবার কি কি কথা শুনতে হবে। যদিও এই ভয় বেশিক্ষণ স্থায়ী হলো না। ঢুকতেই অঙ্কিত আর সায়নদের সঙ্গে দেখা হয়ে গেল। সায়ন বলল, আরে স্বর্গের অপ্সরীরা নেমে এসেছে দেখো আমাদের কলেজের প্রাঙ্গণে। কি সৌভাগ্য আমাদের। বাজে বকিস না তো, তোরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে নাকি? আর কোথায়, যাদের জন্য এত আয়োজন সেই থার্ড ইয়ারের সবাই তো এখনো এসেই পৌঁছয়নি।
এই তো রুম সাজানো কমপ্লিট হলো। শুভদা অর্পণদারা তো এইমাত্র সব গুছিয়ে নিজেরা রেডি হতে গেল, বাকি কেউ কেউ রয়েছে ভেতরে। তা তোরা আসিসনি বলে আমরা বাইরে এসে দাঁড়ালাম। আর এরা ফোন করে এমন একটা ভাব করছিল যেন অনুষ্ঠান একেবারে শেষের মুখে। ছাড় তো, আর কি বন্ধু রে তোরা, একটু কমপ্লিমেন্ট দিতে পারিস না? ও মা, আসতেই তো দিলাম, পছন্দ হলো না বুঝি? অন্য কিছু বলতে হবে? ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে যে শাকচুন্নি পেতনি ছিল, তোদের দেখে মনে হচ্ছে আজ তাদের সাক্ষাৎ দর্শন হয়ে গেল। তবে রে হতো ছাড়া, এ তো দেখছি শুধু দেখতে নয়, কাজকর্মেও পিশাচিদের মতোই। না না না, বেশ ভালো লাগছে, আর তোকে মানিয়েছেও বেশ। থ্যাংক ইউ। আর এমনিতেও তো এইখানে দাঁড়িয়ে আছি, চল না সবাই মিলে একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। কথা বলতে বলতে মেহুলের চোখ চলে যায় করিডোরের দিকে। অনুকে ইশারায় কিছু একটা দেখায়। দুজনের মুখেই মুচকি হাসি দেখা যায় এবার। আচ্ছা মিলি, তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? না মানে এই যে ম্যাচিং কালারের শাড়ি পাঞ্জাবি, এটাও কি তোর কোসিঙ্গার আগে থেকে বলে রেখেছিল? এই বলে করিডোরের দিকে ইশারা করে। সৌমিলি দেখে করিডোরে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কাউকে কিছু একটা যেন বলছে, পরনে লাল রঙের পাঞ্জাবি। অনুরূপদা। সৌমিলি এক নজর দেখে চোখটা ফিরিয়ে ফেলে। ধুর, কি যে বলিস না তোরা, আমি কি করে জানবো আগে থেকে? নিহাতি ওটা কাকতালীয় ব্যাপার। নিছকই কাকতালীয় নাকি মনের মিল কে জানে। এদিকে শুভ কলেজে ঢুকতেই দেখতে পায় কিছু ছেলে মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। বুঝতেই পারে ওরা ফার্স্ট ইয়ার। এর মধ্যে ওর চোখ চলে যায় একজনের দিকে। একটা মেয়ে, পরনে লাল শাড়ি, চোখে গাঢ় করে টানা কাজল, কানে ছোট্ট দুল, কপালে একটা ছোট্ট টিপ, মুখে একটা মিষ্টি হাসি সবসময়ের মতো, চুলটা খোলা, যার সামনের অংশটা মাঝে মাঝেই এসে পড়ছে চোখের সামনে। আর মেয়েটির হাত ক্রমাগত বিদ্রোহ ঘোষণা করছে তার বিরুদ্ধে। আর এদিকে শুভর মনে ছলাৎ। ও আর চোখ ফেরাবে কি? এক পা চলার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে। এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে আছে তা ওর খেয়াল নেই। হুঁশ ফিরল একজনের ডাকে। আচ্ছা শুভদা, আমাদেরকে আগে থেকে আসতে বলে তোমাদেরই তো দেখছি কোনো বার্তা নেই। ইউ আর সো লেট। হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের কি আর তোদের মতো কপাল যে সকাল থেকে একেবারে মেকআপ করে বসে যাবো? এখানে সব গুছিয়ে তবে না নিজের জন্য সময়। আর আর তোরা বাইরে দাঁড়িয়ে কেন বলতো? আরে ভেতরে চল, সবাই এসেছে তো। সবাই এবার ভেতরের দিকে চলতে শুরু করে। সৌমিলি একটু পেছনেই হাঁটছে। আগেই বলা হয়েছে শাড়ি পরে হাঁটতে ও একটু আনাড়ি, তাই এই সাবধানতা অবলম্বন। শুভ আগে আগে হাঁটছিল। সৌমিলিকে দেখে ও যেন একটু পিছিয়েই এলো। কি ম্যাডাম, রাগ হলো নাকি? রাগ হতেই পারে। হ্যাঁ মানে কোনটার জন্য? লেট করার জন্য না আপনাকে রাগানোর জন্য? যদি বলি দুটোই, তখন? আচ্ছা আচ্ছা, তো আমি আমার অপরাধ না হয় স্বীকার করে নিলাম। তো এবার বলুন ম্যাডাম, আমার জন্য কী শাস্তি ধার্য হবে? সেটা না হয় পরে বলবো, তখন কিন্তু যা বলবো মানতে হবে। ওকে, প্রমিস। ভেতরে একে একে প্রবেশ করলো ওরা। রুমটা খুবই সুন্দর করে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। একদিকে স্টেজ, সামনে বসার জন্য চেয়ার। সবাই মোটামুটি চলেই এসেছে, কেউ গল্প করছে, কেউ বা ছবি তুলছে। খানিকক্ষণ পর শোনা যায়, গুড মর্নিং এভরিওয়ান। আপাতত আমি সবাইকে নিজের নিজের জায়গায় বসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ আজকের হোস্ট। ফর্মাল একটা স্পিচের পর বরণ পর্ব শুরু হবে। হঠাৎ সৌমিলির সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। এরপরেই তো ওর গান। এতক্ষণ বন্ধু, ছবি, আড্ডা, শাড়ির মাঝে এই কথাটা যেন মাথা থেকে চাপাই পড়ে গিয়েছিল। কিন্তু ভয় করছে এবার। ও আর স্থির হয়ে বসে থাকতে পারছে না। উঠে বাইরের খোলা হাওয়ায় চলে যায়। পাশে একটা ফাঁকা রুম, টুক করে গিয়ে একবার মনে মনে রিহার্সালও করে নেয়। ওইদিকে বরণ পর্ব শুরু হয়ে গেছে। এরপরেই উদ্বোধনী সঙ্গীত। শুভ একবার চারিদিকে দেখে, অনুরূপ নেই, আর সঙ্গে সৌমিলিও। কোথায় গেল এরা দুটো? সৌমিলি তখন চুপচাপ বসে আছে পাশের রুমে, মনে মনে মা দুর্গাকে স্মরণ করছে। ও
ও হঠাৎ বুঝতে পারে কেউ একজন আসছে ওর দিকে। সৌমিলি, আরে আমি চারিদিকে তোকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি, আর তুই এখানে একা বসে আছিস। কেন খুঁজছো আমার? কেন খুঁজছো বাবা? তোকে আমি চোখে হারাচ্ছি রে। আমি তোকে না পেলে কেমন অস্থির অস্থির লাগছে জানিস না? মানে? মানে আবার কি, এবার আমাদের পারফরমেন্স, গানটা তো তুইও গাইবি আমার সঙ্গে নাকি? তো তোকে খুঁজবো না তো আর কাকে খুঁজবো মা? এরপরই না আমার, আমি পারবো তো? অনুরূপ কিছুক্ষণ চেয়ে থাকে সৌমিলির দিকে, তারপর কি মনে করে ওর পাশের চেয়ারটা নিয়ে ওর মুখোমুখি বসে। বুঝলাম। তোকে একটা গল্প বলি, বুঝলি তো? একটা ছেলের গল্প। তার নাম রূপ। সে মোটামুটি ভালোই গান করতো, কিন্তু সেটা একা রুমে বা পরিচিতদের সামনে। যখনই স্টেজ পারফরমেন্স বা অপরিচিতদের সামনে গান করতে হতো, তখনই ওর গলা বন্ধ হয়ে যেত। কি প্রবলেম ছিল বলতো ওর? কনফিডেন্স, আত্মবিশ্বাসের। ওর বারবার মনে হতো এতগুলো অপরিচিত মানুষের মধ্যে গান গাইবে, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তো সবাই মিলে মজা করবে ওকে নিয়ে। আর সেই ভয়ে ও পালিয়ে বেড়াতো গান গাওয়া থেকে। তারপর একদিন ওর মা ওকে এসে বলল, তুই চোখ বন্ধ করে গান করবি আর মনে মনে ভাববি বাড়িতে একা গান করছিস। ব্যাস, শুরু করলো সেটা, আর সমস্যার সমাধান হয়ে গেল। এবার সেটা রূপের জন্য তো কাজ করেছিল, কিন্তু দেখার পেলা সৌমিলির জন্য সেটা কাজ করে কিনা। একটা মুগ্ধতা আর আত্মবিশ্বাসের নজরে সৌমিলি তাকিয়ে থাকে অনুরূপের চোখের দিকে। আর ঠিক সেই মুহূর্তে অভি রুমে চলে আসে। সরি ফর দ্য ডিস্টারবেন্স, কিন্তু এবার যেতে হবে, চল। এরপর তোদের পালা। ওইদিকে শুভ তোদের খুঁজছে। হ্যাঁ চল, আসছি। অভি আর অনুরূপের পেছন পেছন সৌমিলি রুমে ফিরে আসে, দেখে সবাই সারি সারি বসে রয়েছে। শুভদা এবার অ্যানাউন্স করে, ওকে, তো এভাবেই শেষ হলো আমাদের বরণের অনুষ্ঠান, এবং এর সাথে সাথেই আমরা এই মুহূর্তেই মঞ্চে ডেকে নেব আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরূপ সেন এবং সৌমিলি চ্যাটার্জিকে। ওভার টু ইউ গাইস। তারপর শোনা যায় হাততালির শব্দ। অনুরূপ সোজা স্টেজে, সৌমিলি আস্তে আস্তে হাঁটছে। মনে মনে ভেবে নেয় সৌমিলি সব পারে, ওকে ভালো করতেই হবে। স্টেজে গিয়ে ঠিক অনুরূপদার পাশে গিয়েও দাঁড়ায়, যদিও একটু তফাতে। গোটা স্টেজটাতে কেউ যেন লাল রং ছড়িয়ে দিয়ে গেছে। অনুরূপের জন্য একটা স্ট্যান্ড মাইক সেট করা হয়েছে, সৌমিলির হাতে আর একটা মাইক। অনুরূপ প্রথমে একটা ছোট্ট স্পিচ দেয়। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আজ যোগদান করার জন্য। সমস্ত স্যার, ম্যাম, আমার সমস্ত ক্লাসমেট, সিনিয়র এবং জুনিয়র, সকলের শুভেচ্ছা সঙ্গে নিয়ে আমি অনুরূপ এবং আমারই একজন জুনিয়র সৌমিলি, আমরা দুজন একসঙ্গে একটা সঙ্গীত পরিবেশনের চেষ্টা করব। কোনো রকমের কোনো ভুল ত্রুটি হলে প্লিজ মার্জনা করে দেবেন। যাই হোক, শুরু করা যাক। এরপর অনুরূপের হাত চলে যায় গিটারে, আর সঙ্গে সঙ্গে ভেসে আসে সেই সুরটা যেটা এই 2 দিনে সৌমিলি হাজারেরও বেশিবার শুনে ফেলেছে। সৌমিলি চোখ বোঝে। এরপর দুটো ভিন্ন দিক থেকে ভেসে আসা দুটো ভিন্ন কণ্ঠস্বরের একই সুর এবং একই শব্দ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে সারা ঘরটায় এক অদ্ভুত সুন্দর মায়াজাল সৃষ্টি করে, যার প্রভাবে শুধু ওই ঘরে থাকা মানুষজন নয়, যেন সারা শহর চুপ হয়ে গেছে। তাতে কোনো বাহ্যিক শব্দ বিঘ্ন ঘটাতেই পারছে না। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন। তুমি ভরিবে গৌরবে নিশীথি নিঃসম,
সৌমিলি যখন চোখ খোলে তখন গোটা রুমটা হাততালিতে ফেটে পড়েছে। দেখে সবার মুখে একটা প্রশংসাসূচক হাসি আর একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে স্টেজ থেকে এবার এক প্রকার ছুটেই নেমে আসে ও। আবার শোনা যায় শুভদার গলা। অসংখ্য ধন্যবাদ সৌমিলি আর অনুরূপকে এত সুন্দর একটা গান দিয়ে এই অনুষ্ঠানটার একেবারে নতুন এক সূচনা করার জন্য। এবার আমরা এগিয়ে যাব অনুষ্ঠানের পরবর্তী অংশের দিকে। দারুণ হয়েছে সৌমিলি, একেবারে ফাটিয়ে দিয়েছিস। মিলি সোজা গিয়ে মেহুলদের কাছে দাঁড়ায়। সত্যি রে, এমনি এমনি ভয় পাচ্ছিলিস তুই, ভীষণ ভালো গেয়েছিস, তুই তো ভালোই গাস। সৌমিলি চুপ, এখন ওই রেশটা কাটিয়ে উঠতে পারেনি ও। ও সত্যি জানে না ও কেমন গেয়েছে। সারাটা ক্ষণ ও যেন অন্য দুনিয়াতে ছিল। কিন্তু এদের কথা, বন্ধুরা তো তেতো রান্না খেয়েও বলবে ভীষণ মিষ্টি, এদের কথার কোনো ভরসা নেই। এই এরপর আমার স্পিচ, সর সর সর। পরে যখন প্রিয়াদি, শঙ্খদা, শতদ্রুদা, এমনকি শেষ পর্যন্ত অভিদাও বলে গেল, খুব ভালো গেয়েছিস রে, এবার থেকে কলেজের যে কোনো অনুষ্ঠানে তোর গান কিন্তু বাধা হয়ে গেল। তখন মিলির একটু একটু মনে হলো ভালো না হোক খারাপ হয়নি গানটা। অঙ্কিতের স্পিচের মাঝে একবার শুভদাও এসেছিল। সৌমিলি, গানটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, কিন্তু কি ব্যাপার, তোর মুখটা এরকম করে আছিস কেন? আরে ওই হাসিটা কই? ওটা ছাড়া কিন্তু তোকে একদম মানায় না রে। সত্যি গান তো ভালোই গায়, ও তো এটাই চেয়েছিল। তাহলে ওর আনন্দ হচ্ছে না কেন? কি যেন একটা মিসিং লাগছে না, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। তারপরে 2 ঘন্টা যেন স্বপ্নের মতো কেটে গেল। কত গান, নাচ, আনন্দ, স্মৃতিচারণা এবং শেষে শুভদার কণ্ঠে একটা লম্বা স্পিচের সঙ্গে অনুষ্ঠান শেষ হলো। এরপর খাওয়া দাওয়ার পালা, ওটা কলেজের অন্যদিকে ব্যবস্থা করা হয়েছে। সৌমিলি ওখানে গিয়ে মেহুলদেরকে বলে, যা তোরা গিয়ে বস, আমি একবার ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা। ওদের ওয়াশরুমটা উপরে। সৌমিলি সেখান থেকে ফিরে আসছে, সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর কয়েকটা সিঁড়ি বাকি। এমন সময় শাড়ি পায়ে জড়িয়ে যায় ওর। আমাদের সৌমিলি টাল সামলাতে না পেরে পড়েই যাবে, এমন সময় একটা শক্ত হাত এসে ওকে সামলে ধরে। চোখ বন্ধ করে ফেলে মিলি। এই আস্তে আস্তে যাবি তো, এত তাড়াহুড়ো কিসের তোর? অনুরূপদা। আর সঙ্গে সঙ্গে ওই শক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ও, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। একটা অস্ফুট শব্দ করে সিঁড়ির ওপরেই বসে পড়ে। দেখি লাগলো? না, লাগেনি। কই দেখি। কিছু হয়নি, বললাম তো। থাক, অনেক পাকামি হয়েছে, জেদ করিস না, পাটা সামনে আন। না না। এবার এক প্রকার জোর করেই মিলির পা সামনে নিয়ে শাড়ি সরাতেই দেখে গোড়ালির কাঁচটা থেকে কেটে রক্ত গড়াচ্ছে। ইস, কি অবস্থা করেছিস দেখ। দাঁড়া, কাউকে ফোন করি, ফার্স্ট এড টানতে বলি। তার দরকার হবে না। কি দরকার আর কি দরকার হবে না সেটা তোকে ভাবতে হবে না। একদম বেশি কথা বলবি না, চুপটি করে এখানে বসবি। নিজের রুমালটা বের করে কাটা জায়গায় চাপা দেয় অনুরূপ। এদিকে শুভ দেখে ফার্স্ট ইয়ারের সবাই রয়েছে খাওয়া দাওয়ার জায়গায়, কিন্তু সৌমিলি নেই। মেহুলকে জিজ্ঞেস করে জানতে পারে অনেকক্ষণ আগে ওয়াশরুমের দিকে গেছে, এখনো আসেনি, ফোনটাও এখানে রেখে গেছে। ওকে খুঁজতে খুঁজতে সিঁড়ির কাছে পৌঁছে দেখে সৌমিলি সিঁড়ির শেষ ধাপে বসে রয়েছে, আর অনুরূপ ওর সামনে বসে কিছু একটা কথা বলছে। কি রে, তোরা দুজন এখানে? কি ব্যাপার? আরে শুভ, আরে এই দেখ না, এই সৌমিলির পায়ে লেগে কেমন কেটে গেছে বেশ খানিকটা। সে কি? কিভাবে? কই দেখি। আরে কিভাবে হলো? আর কিভাবে হলো, সিঁড়ি দিয়ে নামছিল, শাড়িতে পা জড়িয়ে পড়েই যাচ্ছিল, ভাগ্যিস আমি ছিলাম, নাহলে সোজা নিচে পড়তো। যাই হোক, কোনো রকমভাবে ওই সিঁড়ির কানায় লেগে কেটে গেছে, বুঝতে পারছি না। আরে এই খুব লেগেছে তাই না? কি যে করিস না তুই সৌমিলি, দেখে হাঁটবি তো। আচ্ছা শুভ, তুই এখানে একটু থাক বুঝলি, আমি ফার্স্ট এডটা নিয়ে আসি তাড়াতাড়ি। ফার্স্ট এইড আনা হলো,
শুভই ড্রেসিং করলো। ওদিকে ওদের খাওয়া দাওয়া তখন শেষ। সৌমিলি অবশ্য কিছু খেতে চাইলো না। শুভ ওদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বারবার করে বলে দিল, শোন, ব্যথা বাড়লে অবশ্যই পেন কিলার খাবি, আর খুব বাড়াবাড়ি হলে বা যে কোনো রকম দরকার হোক আর যত রাতই হোক আমাকে ফোন করে জানাবি, বুঝলি? রুমে পৌঁছে সৌমিলি চেঞ্জ করেই আগে ঘুমোতে গেল। সারাদিনে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে 6টা বাজে। ফোনে 3টে মিস কল, 2টো মায়ের আর একটা, সে কি ঠিক দেখছে তো, অনুরূপদা। কি ব্যাপার? প্রথমেই মাকে ফোন করে। আজকের সমস্ত ঘটনাই মাকে বলে, অবশ্য পড়ে যাওয়ার কথাটা বাদে। তারপর একটু কিছু ভেবে অনুরূপদাকে কল করে। হ্যালো, কিরে, আর অবস্থা কেমন? ভালোই, আর ব্যথা নেই। থাক, তোর ভালোই। আমার সকালে দেখা হয়ে গেছে। আমি জোর না করলে তো দেখাতেই চাইছিলিস না, বেমালুম চেপে যেতিস। যাই হোক, দায় কিছুটা আমার উপরেও বর্তায়। শাড়িটা আমি পরতে বলেছিলাম কি না? তখন তো আর জানতাম না যে তুই এতটা অগোছালো। আর হ্যাঁ, আমি সকালে কিছু বলিনি তার মানে এই নয় যে আমি দেখিনি যে তুই 2টো সিঁড়ি একসঙ্গে ভেঙে আসছিলি। এত চঞ্চল কেন তুই? আমি না থাকলে কি হতো বুঝতে পারছিস তুই? আমার বাবা বলে কি হতো সেটা ভাবা মানে অনর্থক সময় নষ্ট করা। তার থেকে বরং যেটা হয়েছে সেটা নিয়ে খুশি থাকাই ভালো। এখন তো ভালোই কথা জানিস তুই। তাহলে সামনে এরকম চুপচাপ থাকিস কেন কলেজে? যাই হোক, যেটা বলছিলাম, গানটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেটার। আর হ্যাঁ, এরপরের সব অনুষ্ঠানে তুই কিন্তু পার্টিসিপেট করবি, বুঝেছিস? হ্যাঁ, যাই মা। আচ্ছা শোন, রাখছি, ঠিক আছে? গুড নাইট। বলে অনুরূপ ফোনটা কেটে দেয়। এতক্ষণে সৌমিলি সেই মিসিং লিঙ্কটা খুঁজে পেয়েছে। সবার প্রশংসার মাঝে যার অ্যাপ্রিসিয়েশনটাও চাইছিল সেটা ফাইনালি অ্যাপ্রুভ হয়েছে। এবারও 100% নিশ্চিত যে ও ভালোই গিয়েছে। আর এবার সত্যি ওর ভীষণ আনন্দ হচ্ছে। তার কিছুক্ষণ পর ঘরে ঢুকে শুরু হলো গোল টেবিল বৈঠক, যাকে আক্ষরিক অর্থে পরচর্চাও বলা চলে। কে কিরকম সেজেছিল, কার শাড়িটা ভালো ছিল, কার সঙ্গে কাকে দেখা গেছে, এরকম হাজারো রিভিউ আর কনস্পিরেসি, আর সঙ্গে সবার পারফরমেন্স। তবে তোরা যাই বল, অনুরূপদাকে কিন্তু লাল রঙে সেরা লাগছিল। আমার তো মনে হচ্ছিল শুধু অনুরূপদার দিকেই তাকিয়ে থাকি। কিন্তু সৌমিলি, আমি খুব আপসেট তোর ওপর। কোথায় ভাবলাম দুজনের দিকে তাকিয়ে গান করবি, উমা মেয়ে তো চোখ বন্ধ করেই কাটিয়ে দিল। ওটা তো আমাদের মিলি ঠিক পুষিয়ে নিয়েছে। না হলে বল, এত জায়গা থাকতে অনুরূপদা সেই সময় সিঁড়ির কাছে কি করছিল? কি টাইমিং দেখেছিস? ঠিক সময় এসে সৌমিলিকে ধরেছে। হয়েছে তোদের যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সৌমিলি, সত্যি করে বলো তো কি ব্যাপার? কিছু লুকোচ্ছ না তো? কি আবার ব্যাপার হবে? তোরাই যা কমপ্লিকেট করছিস, আর কিচ্ছু না। এরপর কথার প্রসঙ্গ অন্যদিকে ঘুরে যায়। রাতের খাবার খেয়ে সৌমিলি নিজের রুমে ফিরে আসে। হঠাৎ ওর ফোনটা রিং হয়। শুভদা ফোন করছে। হ্যাঁ শুভদা, বলো। বাহ, গলা শুনে তো মনে হচ্ছে ব্যথা আর নেই। না না, আমি তো তখনই বললাম, তোমরাই বাড়াবাড়ি করলে। আচ্ছা, বাড়াবাড়িটা আমরা করলাম? আর তুই যেটা করলি, একটু সাবধানে হাঁটবি তো নাকি? কেন? আমি তো আগেই বলেছিলাম শাড়ি পরে হাঁটাটা ঠিক আমি পারি না। তাহলে না পড়লেই পারতিস। আর অনুরূপদা, তাকে কি বলতাম শুনি? তুই অনুরূপদার কথা খুব মানিস, তাই না রে? শাড়ির রংটাও কি অনুরূপই বলে দিয়েছিল? জানো তো, তুমি ঠিক আমার বন্ধুদের মতো, ওরাও ঠিক একই কথাই বলে যাচ্ছে সেই সকাল থেকে। এবার তুমিও শুরু করলে? আরে না না, আমি সত্যি জানতাম না। বুঝলাম। অনুরূপ ফোন করেছিল? হ্যাঁ করেছিল তো, এই কিছুক্ষণ আগেই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আজব তো। যাই হোক, সৌমিলি এবার কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়। ওখানে আজকের সমস্ত ছবি দেওয়া হয়ে গিয়েছে।
সব দেখতে দেখতে একটা জায়গায় এসে ওর চোখটা থেমে যায়। ছবিটাতে সৌমিলি আর অনুরূপ রয়েছে স্টেজের ওপর। গানের মাঝে তোলা স্টিল ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। সারাদিনের সমস্ত ঘটনা একে একে মনে পড়ে আবার। অনুরূপ তার বলা গল্প, একসঙ্গে গান, তারপর ওর ফোন করে খবর নেওয়া। ছেলেটার রুমালটাও নষ্ট হলো। সৌমিলির মনে একটা অদ্ভুত অনুভূতি। তাহলে কি না না, এটা তো হওয়ার কথা ছিল না। হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আর কি এইভাবে কথা হবে ওদের সঙ্গে? আর কিচ্ছু হবে না। ফেয়ারওয়েলের পরের দিন কলেজ অফ, আর ঠিক তার পরের দিন কাট্টু কলেজে। সবাই যে যার মতো কলেজে চলে এসেছে, ক্লাসও শুরু হয়ে গিয়েছে। সৌমিলি কিন্তু অপেক্ষা করছে কখন ক্লাস শেষ হবে। বারবার ঘড়ি দেখছে, আর অপেক্ষা করা যাচ্ছে না। ক্লাস শেষ হতেই সৌমিলি শটান লাইব্রেরিতে গিয়ে দেখে সে এসেছে। চুপচাপ এক কোণে বসে কি যেন একটা বই পড়ছে নাকি কিছু লিখছে। সৌমিলি গিয়ে হাজির হয় সেখানে। সরি, একটু লেট হয়ে গেল ক্লাস শেষ হতে। তুমি অনেকক্ষণ থেকে আছো না? না না, আমি এই জায়গাটা বেশ পছন্দ করি। গোটা কলেজে এই একটা মাত্র জায়গা যেখানে এতটা চুপচাপ থাকে সব কিছু, এত নির্জনতা, নিস্তব্ধতা আমার খুব পছন্দের। যাই হোক, তুই কি বলবি বল না। সকাল সকাল ফোন করে এরকম জরুরি তলব কি, মানে খুব দরকার? বলছি, দাঁড়াও। কথাটা বলেই ওর হাত চলে যায় নিজের ব্যাগে, একটা ছোট্ট প্যাকেট বের করে, সেটা সামনের মানুষটার দিকে বাড়িয়ে দেয়। কি এটা? সেদিন আমার জন্য তোমার রুমালটা নষ্ট হয়ে গেল, তাই এটা। প্যাকেটটার ভেতর থেকে বেরিয়ে আসে একটা সাদা রুমাল, যার একটা কোণে সুতো দিয়ে বোনা রয়েছে একটা গিটার, আর সঙ্গে লেখা থ্যাংক ইউ। পাগল হলি নাকি তুই? তোকে আবার এত কিছু করতে কে বললো? আর এই ডিজাইনটা তুই করেছিস? থ্যাংক ইউটা কিসের জন্য? এমনি। আর হ্যাঁ, আমার একটু একটু শখ আছে। তোর তো অনেক গুণ আছে রে। কিন্তু এটা জানিস তো যে সবাই কিন্তু বলে কাউকে রুমাল দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি এইসব বিশ্বাস করো নাকি? আমার মনে হয় কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার হলে তা এমনিতেই হবে। এই একটা রুমাল বেচারাকে দোষ দিয়ে কি লাভ বলো? ঠিকই বলেছিস। যাই হোক, চল এবার উঠি, আমার ক্লাস আছে। আর একটা কথা বলি। হ্যাঁ বল। আচ্ছা, সেই দিন যে গল্পটা বলেছিলি সেটা কি সেকেন্ড ইয়ারের অনুরূপতা? আচ্ছা, তাই? আর তোর কেন হঠাৎ এমন মনে হলো? না, আসলে আগের দিন যখন তুমি ফোন করেছিলে তখন পাশ থেকে একজন তোমাকে রূপ বলে ডেকেছিল, সম্ভবত তোমার মা, তাই আর কি মনে হলো। তুই তো পড়াশোনা ছেড়ে গোয়েন্দাগিরি করতে পারিস রে, বেশ নাম করতে পারবি কিন্তু। ঠিক আছে, চল আসলাম, পরে কথা হবে। সৌমিলি এক দৃষ্টে তাকিয়ে থাকে অনুরূপের চলে যাওয়ার দিকে। ক্লাসে গিয়ে অনুরূপ দেখে সেখানে হই হই বেঁধে গিয়েছে। প্রিয়া আজ খাবার এনেছে, আর সেটা নিয়েই রীতিমতো মারপিট চলছে। এই রূপ, জলদি আয়, না হলে পাবি না। খাওয়া দাওয়ার পর অনুরূপ পকেট থেকে রুমালটা বের করেছে হাত মোছার জন্য। প্রিয়া বলে, অনুরূপ, রুমালটার খুব সুন্দর কাজ তো। কে করেছে এটা? কাকিমা? আচ্ছা, থ্যাংক ইউ লেখা কেন? আরে প্রিয়া, কাকিমা না রে, এটা তো জুনিয়রের গিফট। জুনিয়র? আমাদের ডিপার্টমেন্টের? কে রে? সেই আমাদের অনুরূপের গানের পার্টনার সৌমিলি। হ্যাঁ তো তো কিছুই না, কতদিন আর ডুবে ডুবে জল খাবি? আমাদের তো বলতে পারিস, আমরাও সাহায্য করবো, চাপ নিস না। বাহ রে, 2 বছর ধরে তো আমাদের পাত্তাই দিলি না, আর এইদিকে শেষে জুনিয়রকেই পছন্দ হলো। বাহ, এইবার ভীষণ বারবারই করছিস তোরা, জানিস তো। সেরকম কোনো ব্যাপার না। আগের দিন আমার রুমালটা ওর পায়ে বেঁধে দিয়েছিলাম, রক্ত টক্ত লেগে গিয়েছিল, তাই মেয়েটা একটা জেস্টার দেখিয়েছে মাত্র, ভীষণ ফর্মাল। আচ্ছা, তাহলে সবার আড়ালে গিয়ে
লাইব্রেরিতে দেখা করাটাও কি একটা জেস্চার নিশ্চয়ই, তাই না? তুই কি আমার উপরে স্পাই লাগিয়েছিস অভি? আহা, স্পাই কেন হতে যাবে? আসলে খুবই দুর্ভাগ্যজনকভাবে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম একটা বই তুলতে, তখনই আর কি চোখ আছেই তো দেখার জন্য, তাই না? কেস তো অনেক দূর গড়িয়ে গেছে রে অনুরূপ, আমাদের তো চান্সই দিলি না। তবে হ্যাঁ, এটা মানতে হবে মেয়েটা বেশ ভালো, তোর সঙ্গে বেশ ভালোই মানাবে। হ্যাঁ এই আমি এগোলাম, বুঝলি, লেট হচ্ছে আমার, টাটা। ওদের হাসি ঠাট্টার মধ্যে হঠাৎ কথাটা বলে কিছু না শুনেই গট গট করে বেরিয়ে গেল শুভ। অনুরূপও বলল, দেখ ভাই, এরকম কিছু না, ঠিক আছে? তোরা ভুল ভাবছিস, আমি কারো ব্যাপারে ইন্টারেস্টেড নই। যাই হোক, আমি চললাম, আমার কিছু কাজ আছে। সৌমিলি ক্লাস শেষে গেটের দিকে হাঁটতে হাঁটতে শুভকে দেখতে পায়। প্রতিদিনের মতো হালকা হেসে গ্রিট করে। গুড আফটারনুন শুভদা। শুভ যেন ওকে দেখতেই পায়নি এমন ভাব করে পাশ কাটিয়ে হনহন করে চলে যায়। সৌমিলি অবাক। এদিকে খড়ের গাদায় আগুন লাগলে যেমন সেটা ছড়াতে বেশি সময় নেয় না, ঠিক সেই রকম ভাবে কলেজেও একটা গসিপ ছড়াতে শুরু করলো। ক্লাসমেট আর সিনিয়র সবার মধ্যেই একটা চাপা গুঞ্জন চলতে শুরু করে। অনুরূপ সামনে দিয়ে পেরিয়ে গেলে মেহুল আর অনুর সৌমিলিকে করা টিজিং, সৌমিলি ল্যাবে চলে এলে অনুরূপের দিকে তাকিয়ে সবার মৃদু হাসা, এই সবই জানান দিল অনুরূপ আর সৌমিলির মধ্যে কিছু একটা তো চলছে। অভি তো প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন ল্যাবে ব্যাপারটা সবার সামনে একদিন বলেই ফেললো। আর পারছি না ভাই, দেখ খিদে পেয়ে গেছে, আর পারছি না। না রে, তোরা যা, আমার এখন ইচ্ছে করছে না। আরে প্রিয়া, তুইও না সত্যি, সৌমিলি এখানে রয়েছে, ও আমাদের সঙ্গে যায় কিভাবে বল? দুটো ব্যাচের ক্লাস ল্যাবে একসঙ্গেই চলছিল, আর তার মধ্যেই অভিজ্ঞতাটা এমনভাবে বলে বসলো। আসলে এতদিন কথাগুলো চলতো পেছনে পেছনে, এবার তো একেবারে সামনাসামনি। সৌমিলি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। অনুরূপ বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপর তো ব্যাপারটা আরও বেশি ক্যাজুয়াল হয়ে গেল যেন। একদিন তো অনুরূপ ল্যাবে আসতে লেট করায় প্রিয়াদি ওকে জিজ্ঞেস করে, এই সৌমিলি, অনুরূপ এখনো আসছে না কেন? তা তো জানি না, আর আমি কি করেই বা জানবো দিদি? সে কি রে, তুই জানবি না তো কে জানবে? ফলস্বরূপ যা হবার তাই হলো। দুজনের উপস্থিতি একে অন্যের কাছে ভীষণ রকমের অস্বস্তিকর হয়ে ওঠে। সামান্য দরকারি কথা বলাও বন্ধের মুখে পড়ল। এই দিন ক্লাসে তিতিক্ষা ম্যাম জানালেন ওদের ফার্স্ট ইয়ারদেরকে নিয়ে একটা সেমিনার করবেন, আর সেখানে ওরাই প্রেজেন্টেশন দেবে। প্রয়োজনে সেকেন্ড ইয়াররা ওদেরকে গাইড করবে, নোটস শেয়ার করবে। কিন্তু সৌমিলি গিয়ে নোটস চাইতেই সবার মুখে হাসাহাসি আর ইশারা শুরু হয়ে যায়। শতদ্রুদা বলে, অনুরূপের কাছে যাবি তো তুই? ও তো আগের বার বেশ ভালোই করেছিল। আমার কোথায় আছে মনে নেই, তোরা কেউ একটা দিয়ে দে। তুই থাকতে আমরা দিতে পারি, আর সৌমিলি আমাদের কাছে নেবেই বা কেন? এত সব আমি কি জানি, বললাম তো আমার কাছে নেই। শতদ্রুদা, তুমি দাও না। আরে অনুরূপের কাছে আছে, তুই ওরটা নে, অনেক ইনফরমেশন আছে ওতে। নেই বলেছে তো, আর কেউ না দিতে চাইলে আমি কি জোর করব? দেখছিস তো, তোকেই বলছে, তুই দিয়ে দে। শতদ্রুদা, তুমি কি দেবে নাকি আমি নিজেই করে নেব? দেখ অনুরূপ, এবার কিন্তু সত্যি সত্যি মেয়েটা রেগে যাচ্ছে। তাহলে তুই তোর নোটসটাই দিয়ে দে অভি। সৌমিলি ক্রুদ্ধ দৃষ্টিতে এবার অনুরূপের দিকে তাকায়। দুজনেরই চোখাচোখি হয়। ঠিক আছে, কাউকে দিতে হবে না, আমি নিজেই করে নেব বলেই আর কারোর দিকে না তাকিয়ে রেগে বেরিয়ে যায়। যদিও এটাকে রাগ বলার থেকে অভিমান বলাই হয়তো যুক্তিসম্মত, কিন্তু এবার সৌমিলির চোখে জল। বেরিয়ে যেতে যেতে সৌমিলির মনে পড়ে যায় সেদিন অনুরূপের বলা কথাগুলো। কিন্তু এটা জানিস তো যে সবাই কিন্তু বলে কাউকে রুমাল দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়। কলেজ শেষে রুমে ফিরে ফ্রেশ হয়ে সৌমিলি রায়কে ফোন করে। কি ম্যাডাম, কি খবর? কোনো পাত্তা নেই যে? তোর অনুরূপ কি তোকে আমাদের মতো নিম্নমানের মানুষের সঙ্গে কথা বলতে মানা করে দিয়েছে? বাজে বকিস না তো, সারাদিন ধরে এই একই কথা শুনে না আমি ক্লান্ত, আর ভালো লাগছে না আমার। এরপর সৌমিলি ফেয়ারওয়েলের দিন থেকে শুরু করে আজ সকালের ঘটনা সব স্তরে বর্ণনা করল। রাইমা বলে,
বুঝলাম। উফ, কি বুঝলি তুই আবার? আমার কিছু ভালো লাগছে না, বললাম তো। একটা কথা বলতো, কলেজে তো এই ধরনের গসিপ ভীষণ কমন। তুই এত পাত্তা দিচ্ছিস কেন? আর তোর খারাপই বা লাগছে কেন? জানি না, আমি হয়তো এই ধরনের সিচুয়েশনে আগে পড়িনি বলে। আগে না মিলি, তোর খারাপ লাগাটা ওদের টিজিং এর জন্য নয়। তোর খারাপ লাগছে কারণ অনুরূপ তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই। না মানে হতে পারে নয়, এটাই হয়েছে। কিন্তু এটা হচ্ছে কেন, এই উত্তরটাও আমি দিচ্ছি। কারণ আমাদের সৌমিলি বোধহয় অনুরূপ সেনকে একটু একটু পছন্দ করে, একটু আলাদা, একটু স্পেশাল। কি তাই তো? রাই, কি সব বলছিস তুই? এরকম এরকম কিছু না। মিলি, তোকে সেই ছোট্ট থেকে চিনি, তুই নিজেও খুব ভালো করে জানিস অনুরূপকে নিয়ে তুই কি ভাবিস। এরপর ব্যাপারটা শুধু ইনফ্যাচুয়েশনে আটকে আছে নাকি গড়ের মাঠ পেরিয়ে গেছে, সেটাই দেখার বিষয়। জানি না রে রাই, এই অনুভূতিগুলো আমার কাছে একেবারে নতুন। কিন্তু তুই যেটা বলছিস এটা তো হওয়ার কথা ছিল না। আমি তো জীবনে সব কিছু আগে থেকে প্ল্যান করেই রেখেছিলাম। গ্র্যাজুয়েশন, তারপর ভালো করে ইউনিভার্সিটি থেকে এমএসসি, তারপর পিএইচডি। কিন্তু এটা তো, জীবনটা কখনো প্ল্যান করে চলে না, চলতে পারে না মিলি। জীবনটা খানিকটা তোর ওই কেমিস্ট্রির মতো, এক্সেপশনাল আর এক্সপেরিমেন্ট। যাই হোক, আমি জানি ছোট ছোট জিনিসগুলো তুই ভীষণ বড়ভাবে দেখিস, এখনো হয়তো তেমন বাড়াবাড়ি হয়ে ওঠেনি বিষয়টা। এরপর সবটাই তোর হাতে। তুই চাইলে কনফেস করতে পারিস, আবার এখন থেকে নিজেকে সামলানোও শুরু করতে পারিস। তবে এই সিদ্ধান্তটা কিন্তু তোকেই নিতে হবে, কারণ জীবনটা তোর। কিন্তু যেটা করতে ওখানে গেছিস সেটা করতে ভুলে যাস না যেন। আরও কিছু কথা বলে কলটা কেটে দিল রাই। সৌমিলি ডিনার সেরে আজকের ক্লাসের লেকচারগুলো একবার রিভিশন দিল, কিন্তু কিছুতেই যেন ওর মন নেই। লাইট অফ করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটাটা 12টা ছুঁই ছুঁই। সৌমিলির চোখে ঘুম নেই, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। মন খারাপের রাতগুলোর সঙ্গে ঘুমের একেবারে ভাব নেই। অনেক রাত পর্যন্ত ওর ঘুম এলো না। সৌমিলি ভাবল যাই হোক করে ওকে এবার শক্ত হতে হবে। কিন্তু অনুরূপ কি ভাবছে? পরের দিন কলেজে সবাই প্রেজেন্টেশন নিয়ে ভীষণ ব্যস্ত। সৌমিলি লাইব্রেরিতে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা বই নিয়ে মন দিয়ে নোটস করছিল। এমন সময় একজন সামনে এসে দাঁড়ালো। ব্যস্ত আছিস? বই থেকে চোখ তুলে দেখলো সামনে শুভদা দাঁড়িয়ে। সৌমিলি একটু অবাক হলেও বেশ খুশিই হয়। শুভ এক সপ্তাহ মতো সৌমিলির সঙ্গে কোনো কথাই বলেনি, এমনকি সামনাসামনি দেখা হলেও এমন ভান করেছে যেন ওকে চেনেই না। অথচ সৌমিলির কাছে শুভদাই ছিল ওর কমফর্ট জোন। সিনিয়র না, ওদের সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্বের। সেই শুভর কাছ থেকে এরকম ব্যবহার ওকে কিন্তু ভীষণ কষ্টই দিয়েছিল। না না, বলো না। কথা আছে, ওখানে চল। শুভ একটা বেঞ্চ দেখায়, তারপর শুভ গিয়ে বসেও পড়ে। সৌমিলি দাঁড়িয়ে থাকে। কিরে, কি হলো? বস। সৌমিলি একটু ইতস্তত করে। এইভাবে সিনিয়রের পাশে বসা কি ঠিক হবে? আর কে কি ভাববে? সৌমিলির এখন সবেতেই ভয় করে। সৌমিলি পাশ থেকেই একটা চেয়ার নিয়ে সেটা নিয়ে একটু তফাতে শুভর মুখোমুখি বসে। শুভ বেশ গম্ভীরভাবে সবটা দেখে তারপর বলে, তোর বয়ফ্রেন্ড কি অন্য ছেলের পাশে বসতে মানা করেছে নাকি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও আচ্ছা, যাই হোক, প্রেজেন্টেশনের কি খবর? চলছে। বাহ, ভালো। তা তোর তো কোনো চাপ নেই দেখছি। অনুরূপ তো আছেই, ও হয়তো নিজেই বানিয়ে দেবে। কেন? অনুরূপ তার কি আর কোনো কাজ নেই? বোধহয় তুমি জানো না কাল সবার সামনে অনুরূপদা কি বলেছে। আরে জানি জানি, ওটা তো লোক দেখানো।
অনুরূপ তোকে দেবে না তো আর কাকে দেবে? এখন তো তুই ওর ফার্স্ট প্রায়োরিটি। ব্যাস শুভদা, অনেক হয়েছে, আমি আর পারছি না গো। বিশ্বাস করো, তোমার যেটা মনে হচ্ছে সেটাই মনে করো না হয়, আমার কিছু যায় আসে না। আর আমার কাজ আছে, আমি যাই। এই দাঁড়া, আমি কি যেতে বলেছি? আমার এখনো কথা কোনো শেষ হয়নি। সৌমিলি উঠে দাঁড়িয়ে পড়েছিল, শুভর কথায় আবার বসে পড়ে। ততক্ষণে সৌমিলির চোখে জল ছলছল করছে। এত রাগ সব আমার সামনে, তাই না? কই, বাকিরাও তো বলে ওদের সামনে তো মুখে রাটাও কাটে না। আমি সব জানি, কলেজে না এই ঘটনাগুলো ভীষণ কমন। তাতে কি এরকমভাবে রিয়াক্ট করলে চলে তোর? কিন্তু এই ভীষণ কমন ব্যাপারগুলো না আমার কাছে আনকমন, আর এসব আমি আর নিতে পারছি না শুভদা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি তোকে প্রমিস করছি আজ থেকে তোকে এই ব্যাপারে কেউ কিচ্ছু বলবে না। তবে কেউ করুক আর না করুক, আমি কিন্তু বিশ্বাস করি তোকে। কিন্তু এবার তুইও আমাকে প্রমিস কর যে এই সব ব্যাপারে তুইও ভাববি না, পড়াশোনাতে মন দিবি। সামনে সেমিস্টার আর আর প্রেজেন্টেশন, ওতে আমি তোকে যথাসম্ভব সাহায্য করব। তুই বরং কাল নোটগুলো... না শুভদা, আমি সবার সামনে বলে এসেছি আমি একাই করে নেব। তারপর তোমার সাহায্য নিলে আমার কথাটার কোনো মর্যাদাই থাকবে না। সরি, কিন্তু আমি নিজের চেষ্টাতে যেটুকু পারি সেটুকুই করব। শুভ অবাক আর মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে আর ভাবে, এত সবের পরেও এত স্ট্রং থাকা যায়। সেই প্রথম দিন থেকেই শুভর মনে হয়েছিল মেয়েটা সবার থেকে খানিকটা আলাদা। আর তবে থেকেই না শুভ না চাইতেই একটু একটু করে কিন্তু সৌমিলির মনে সেখানে তো পুরোটা জুড়েই রয়েছে অন্য একজন। ও ভাবলো শুভদার কাছে হেল্প নিলে অনুরূপদা কি ভাববে। ভাববে হয়তো ও নিজে থেকে কিছু করতে পারে না। আর তাছাড়া অনুরূপ সেন বুঝুক যে ওর ইগোর জন্য অন্যকে কতটা সাফার করতে হচ্ছে। কিন্তু অনুরূপ সেন কি আদৌ এই সব ব্যাপার নিয়ে কিছু ভাবছে? কে জানে। হ্যালো এভরিওয়ান, এতদূর পর্যন্ত এসে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তার মানেই তোমরা অনুভবের অন্তরালের প্রথম পর্ব শুনে ফেলেছ। আপাতত আমি তাই এক্সপেক্ট করছি, এবং আমার ধারণা তোমরাও হয়তো এক্সপেক্ট করছো গল্পের শুরুতে যেমনটা আমি কথা দিয়েছিলাম যে গল্পের শেষে একটা কুইজ সেশন থাকবে, সেরকমই একটা কিছু। তো আমি নিয়ে এসেছি আজ প্রথম পর্বের জন্য তোমাদের 3টে প্রশ্ন। হ্যাঁ, এই সিরিজের 3টে এপিসোড আসবে এবং 3টে এপিসোডের প্রত্যেকটির শেষে 3টে করে প্রশ্ন আমরা রাখবো তোমাদের জন্য, এবং তোমরা কমেন্ট সেকশানে সেই প্রশ্নের উত্তর দেবে। এবং সঠিক উত্তরদাতাদের নাম আমরা এর চতুর্থ যে ভিডিওটি আসবে, অর্থাৎ এই সিরিজের 3টে এপিসোড আসার পর যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে মেনশন করব কারা কারা সঠিক উত্তর দিয়েছে এর মধ্যে। আপাতত প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার অর্থাৎ অনুরূপের ডাক নাম কি ছিল? হ্যাঁ, অনুরূপের ডাক নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, সৌমিলির যে বন্ধুদের গ্রুপ ছিল তাতে সৌমিলি, মেহুল এবং অনু এই 3জন মেয়ে ছাড়া যে 2জন ছেলে ছিল সেই 2জন ছেলের নাম কি ছিল? আবার বলি, সৌমিলির বন্ধুর গ্রুপে মেহুল, সৌমিলি এবং অনু ছাড়া যে 2জন ছেলে ছিল সেই 2জন ছেলের নাম কি ছিল? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, সৌমিলি অনুরূপকে যে রুমালটা দিয়েছিল সেই রুমালে কি লেখা ছিল? আবার বলি, সৌমিলি অনুরূপকে অর্থাৎ আমাকে যে রুমালটা দিয়েছিল সেই রুমালে সৌমিলি কি লিখে দিয়েছিল? এই 3টে প্রশ্ন তোমরা শুনতে পেলে এবং তার উত্তর আমরা এক্সপেক্ট করছি তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এছাড়াও তোমরা কমেন্টে জানিও যে আজকের এই প্রথম পর্বটা কেমন লাগলো। আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এই সিরিজটা নিয়ে।
মানে আমাদের এই স্টোরি হোলিক্সে যে ধরনের গল্প তোমরা শুনতে বেশি পছন্দ করো, আমার মনে হয় এটা সেই রাজের মধ্যে খুব ভালোভাবে ফিট হয়। তো সেই ধরনের গল্প অনেকদিন বাদে নিয়ে আসার জন্য মানে আমি প্রচণ্ড এক্সাইটেড ফিল করছি, এবং আমার এক্সপেকটেশন রয়েছে যে তোমরা গল্পটা পছন্দ করবে এবং আমাদেরকে জানাবে। ঠিক আছে, চলো দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আর দেখা হচ্ছে। ভালো থেকো, ভালোবাসায় থেকো। শুভরাত্রি।